ফাইনালি আমার হাতে চলে এলো রিয়েলমি P4X 5G। বর্তমানে দেশের বাজারে যে প্রাইস পয়েন্ট এসে অ্যাভেলেবেল রয়েছে এই প্রাইস পয়েন্ট ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু অফার করছে আমাদেরকে। ফলশ্রুতিতে দেখলাম এই বাজেটে কিন্তু বেশ হাইপ রয়েছে স্মার্টফোনটিকে নিয়ে। তাহলে চলুন, আমাদের হাতেও চলে এলো ভালো মন্দ সবকিছুই তো টেস্ট করা হলো, বাট টেস্ট করার পর আমরা যেটা অথেন্টিক রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে দরকার বক্সটি আনবক্সিং করা। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হলুদ কালারের একটি বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা ছোট্ট একটা কার্ডবোর্ড বক্স দেখতে পারবো। এখানে আপনার একটা হোয়াইট ট্রান্সপারেন্ট কেস প্লাস কিছু ডকুমেন্টেশন দিয়েছে। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এটাকে আনর্যাপ করার সাথে সাথে বাকি বক্স কন্টেন্ট গুলো দেখে নেওয়া যাক। এখানে আপনার টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল থেকে শুরু করে 48 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক সহ একটা সিম ইজেক্টর টুল দেওয়া হয়েছে। ওভারঅল এই ছিল বক্স কন্টেন্ট আপাতত সাইট। এটা ফার্স্ট অফ অল তার ডিজাইনটা নিয়ে কথা বলা যাক। বস হাতে নিলে যে খুব একটা বেশি প্রিমিয়াম ফিল ছিল তাও না, যেহেতু ফুল বডি প্লাস্টিকের সাথে আসে, ব্যাক এক প্রকার ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, ফলে কিছুটা সস্তা ফিল দিচ্ছিল। বাট এর যে ক্যামেরা মডিউল এরিয়াটুকু রয়েছে এখানে মেবি মেটাল কিংবা অ্যালুমিনিয়াম ইউজ করেছে। আমরা প্রসঙ্গে বাকিটা পরেই বলছি। যেখানে আপনার IP64 এর রেটিং থেকে শুরু করে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন রয়েছে, যদিও ওভারঅল কোনো এক্সট্রিমলি টেস্ট করতে যায় না। আর IP রেটিং এর বেলায় কিছুটা পিছিয়ে তা মানছি। পোর্টস এন্ড বাটনের কথা উঠলে রাইট হ্যান্ড সাইড দেখতে পারবেন পাওয়ার অফ অন বাটন, দেন ভলিউম লকার। আর পাওয়ার অফ অন বাটনে কিন্তু প্লেসমেন্ট করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যার অ্যাকুরেসিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল বলা যায়। সিকিউরিটি সেকশনে ফেস আনলকের সুবিধাও কিন্তু এতে দেখতে পাবেন। সাথে টপে আসলে আমরা দেখতে পারবো সেকেন্ডারি স্পিকার সহ সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক লেফট হ্যান্ড সাইড, যার সম্পূর্ণ প্লেন রেখেছে কোম্পানি। আর বটম কিংবা নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো প্রাইমারি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট সহ প্রাইমারি মাইক্রোফোন আর সিম ট্রে। বাট কোনো প্রকার হেডফোন জ্যাকের গর্ত এখানে দেয় নাই, তাহলে এটাকে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন কিভাবে ধরা যায় বস? যদিও এর 8.4 মিলিমিটার থিকনেস আর 208 গ্রাম ওজনের সাথে আসে। থিকনেস ওভারঅল চিন্তা করলে কিন্তু এখানে হেডফোন জ্যাকের পোর্টটা দেওয়া উচিত ছিল ওভারঅল বাহ্যিক দিক। এবারে কিছুটা তার ফ্রন্টের ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। যেহেতু কোম্পানি 144,000 রিফ্রেশ রেট দাবি করছে, ফ্রন্টে দেখতে পারবো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল। আর 144,000 তো ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, যদিও IPS LCD প্যানেল আপনার অ্যামুলেটের মতন কালার ফিল কিংবা কালার ভাইব্রেন্টটা দিবে না সে, বাট যথেষ্ট পাঞ্চি বলা যায়। যেহেতু 332 পিপি ডেন্সিটি রয়েছে আর 86.5% কিন্তু স্কিন টু বডি রেশিও রয়েছে, ফলে লোয়ার চেনটা কিছুটা মোটা মনে হতে পারে, বা টপ এবং সাইড বেজেলগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল বাজেট হিসেবে, কারণ এর থেকে বেশি আপনি আশাও করতে পারবেন না। ওভারঅল যদি মাল্টিমিডিয়ার নিয়ে কথা বলেন তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল। ডিসপ্লে কালার ক্যালিব্রেশন মোটামুটি ইমার্সিভ টাইপের ছিল, তবে ডিসপ্লে সেকশনটাকে প্রোটেকশন করার জন্য কি দিয়েছে তা জানা যায় নাই, তাই ভালো একটা প্রোটেক্টর অবশ্যই লাগিয়ে নেবেন বস। এখন 144,000 রিফ্রেশ রেটের ঘাপলাটা আপনার ক্লিয়ার করি। এখানে কিন্তু সব অ্যাপের ক্ষেত্রে আমরা 144,000 রিফ্রেশ রেট পুশ করছিল না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 to 120 হার্জের মধ্যেই থাকে। মাঝে মধ্যে কিছু অ্যাপে কিন্তু 60 FPS-ও চলে আসে। এটা জাস্ট ফর মার্কেটিং, খুব একটা বেশি কাজে আসবে না। সর্বশেষ ডিসপ্লে নিয়ে যদি কথা বলে, আপনারা যারা মাল্টিমিডিয়া কিংবা কন্টেন্ট ওয়াচিংও করেন তাহলে নিরাশ করবে না, যদিও এখানে অ্যামোলেডের মতন আপনি টপ নচ ফিলটা পাবেন না। UI সেকশন আউট অফ দ্য বক্স Android 15 আর Realme UI 6.0 সাথে আসে, যদিও এতে 2 বছরের মেজর আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা দেওয়া হয়েছে বিদায় Android 16 এর আপডেটটা আপনি করে নিতে পারবেন, প্লাস Realme UI 7 এর আপডেটটাও কিন্তু পেয়ে যাবেন। আর UI তে বেশ কিছু টুকিটাকি অ্যাডস এবং ফ্রি ইনস্টল অ্যাপ ছিল, যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট বুঝতেই পারছেন, যেগুলো আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। পাশাপাশি UI অ্যানিমেশনটাও দেওয়া হয়েছে, ফলে চপি ফিলটা পাবেন না। UI এক্সপিরিয়েন্সও মোটামুটি ঠিকঠাকই ছিল। এবারে তার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছু প্রসঙ্গে কথা বলা যাক। প্রাইমারিতে জাস্ট 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল এটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা দ্বারা ভালো ব্যাপার, সর্বোচ্চ 4K তে কিন্তু 30 FPS ভিডিওগুলো শুট করা যায়। দেন 1080p-তে আপনি 60 FPS ভিডিওগুলো শুট করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক কিংবা অ্যাভারেজ টাইপেরই ছিল, কিছুটা জাস্ট জিটারিং এর ইস্যু ছিল আর OIS ছিল না বিধায় কিছুটা শেখে ইফেক্ট দেয়। তাই ক্যাপচারের সময় কিংবা ভিডিও রেকর্ডিং এর সময় কিন্তু হাতটা যথেষ্ট স্টেবল রাখতে হবে আপনাকে। আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p-তে 30 FPS ভিডিওগুলোই শুট করা যায়। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে আপনি প্রপার লাইট কিংবা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো আশা করতে পারেন। সহজ বাক্যে যদি প্রপার লাইট কিংবা পর্যাপ্ত আলোতে ছবিগুলো তুলেন তাহলে সেন্সরটি কন্ট্রাস্টে এবং ডাইনামিক রেঞ্জ ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারে। কালারগুলো যে খুব বেশি পপ আর স্যাচুরেটেড করে তোলে তাও না, যথেষ্ট ভাইব্রেন্ট রাখার চেষ্টা করে, যার ফলে ছবিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। পাশাপাশি যদি 2x দিয়ে ছবিগুলো তুলেন তাহলে সেই ক্ষেত্রে কিছুটা সফট আর ডিটেলসহীন হয়ে পড়ে সেটা। পোর্ট্রেটের ক্ষেত্রে কিছুটা পরিমাণ এজ ডিরেকশনের প্যারা রয়েছে, ভালোই বোঝা যায়। আর পোর্ট্রেটের ছবিগুলো আপনাকে কিছুটা কাছ থেকে কিংবা ক্লোজ রেঞ্জ থেকে তুলতে হবে, আদারওয়াইজ ব্লারের ক্ষেত্রে কিছুটা হিমশিম খায়। অন্যথায় আমি এক কথায় বলবো, ক্যামেরা কোয়ালিটি এক বাক্যে আপনাকে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবিগুলো তুলে দিবে, যদিও আহামরি খুব একটা বেশি না, যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন। সর্বশেষ ক্যামেরা কোয়ালিটি আপনার কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন।
না। ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে এতে দেওয়া হয়েছে 7000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর এটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম প্লাস বাইপাস চার্জিং এর সিস্টেমটা এখানে পেয়ে যাবেন, বাট কোনো প্রকার রিভার্স চার্জিং কিংবা ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকছে না। এই দিক বিবেচনা আপনি নর্মাল ইউজার 10 আর 12 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, আর যদি গেমিং করেন সেক্ষেত্রে দেখা যাবে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপই পাবেন। এখন সর্বশেষ পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক, যা স্মার্টফোনটির মেন হাইলাইটেড বিষয়, যাতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার নটের উপর তৈরি মিডিয়াটেক ডাউনসিটি 7400 আলট্রা, যেটা এই সেগমেন্টে অন্য স্মার্টফোনগুলো থেকে সবসময় তাকে আলাদা করে রাখে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রাইস পয়েন্ট কিংবা এই সেগমেন্টের স্মার্টফোনগুলোতে আপনি 7300 দেখতে পারবেন কিংবা 7200, বাট সে বিবেচনায় রিয়েলমি P4X এক ধাপ এগিয়ে থাকবে, যাকে পেয়ার করছে মালে G615 MC2 GPU দ্বারা। এখন গেমিং এর কথা উঠলে আহামরি যে খুব একটা আবার প্রো সেন্ট্রিক গেমিং ফোন তাও না, এটা কিন্তু আপনার মিড লেভেল কিংবা যারা মিড গেমার রয়েছেন তারা, মানে এক কথা আপনারা যদি পুরা দিন গেমিং করে থাকেন তাহলে স্মার্টফোনটা আপনার জন্য না, কারণ সে পরিমাণ ক্যাপেবল ব্যাকআপ কিন্তু সে রাখে না। অন্যথায় আপনি যদি ডে বাই ডে মাল্টিটাস্কিং এর পরে কিছুটা 2 ঘন্টা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা গেমিং করেন, তখন দেখা যাবে সে আপনাকে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স প্রোভাইড করবে। অন্তত স্কোরে সে 9.5 লাখ প্লাসের মতন একটা রেজাল্ট আমাদেরকে শো করছিল, প্লাস 5300 mAh স্কোয়ারের কিন্তু ব্যাপার কুলিং চেম্বারকে ইউজ করেছে। গেমিং কোয়ালিটির কথা উঠলে এখানে পাবজি কিন্তু 90 FPS এ রেখে প্লে করার অপশন ছিল, বাট আপনি যদি সম্পূর্ণ হাই সেটিং এ রেখে প্লে করেন লং টাইম এর ক্ষেত্রে কিছুটা মাইক্রো স্টাটারিং কিংবা ল্যাগের দেখা দিবে। অন্যথা যদি 60 FPS এ রেখে প্লে করেন তাহলে মোটামুটি ভালোই ক্যাপেবল একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। আর যদি ফ্রি ফায়ারের কথা ওঠে, এটা 120 FPS এ রেখে আপনি ইজিলি প্লে করতে পারবেন, যদিও লং টাইমের ক্ষেত্রে না। আপনি যদি লং টাইমের ক্ষেত্রে প্লে করতে চান তাহলে আপনাকে মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করতে হবে। তাই ওভারঅল বলা যায় স্মার্টফোনটি গেমিং এর জন্য হলেও আপনাকে মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করতে হবে হাই এন্ড গেমগুলো। যদি একদমই আলট্রা গ্রাফিক্সে রেখে প্লে করতে চান তাহলে দেখা যাবে আধা ঘন্টা কিংবা ঘন্টা খানিকে প্লে করতে পারবেন, আদারওয়াইজ কিছুটা মাইক্রো স্টাটারিং এর দেখা দিবে ধীরে ধীরে, অথবা প্রচুর হিট জেনারেট করবো। তাই বলবো মিডিয়াম কিংবা লো গ্রাফিক্সে রেখে প্লে করলে ভালো হবে, বাট পারফরমেন্সটা বলা যায় এ বাজেটে অন্য 10টা থেকে এগিয়ে থাকবে অনেক গুণে। এক্সট্রা ফিউচারের কথা বললে এখানে আপনার এসেনশিয়াল সকল প্রকার সেন্সরি দেওয়া হয়েছে। এখন অল ওভার যদি এই প্রাইস পয়েন্টটা চিন্তা করেন, আসলে এটার প্রাইস কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, আর কিছুদিন পর এটা কিন্তু আপনার 22-23 পার হয়ে 24 কিংবা 25-এর ঘরে চলে যাবে। যেহেতু বর্তমানে প্রাইস হাইকের সময়টা আপনি ভালোই জানেন, তাই আমি বলবো 22-23 হাজার টাকার মধ্যে কিছুটা ভালো ক্যাপেবল পারফরমেন্স যুক্ত স্মার্টফোন খুঁজলে রিয়েলমি P4X মেবি আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। বাট এই অবধি কিছুদিন ইউজের পর এটা বলতে পারছি যে 22-23 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, যদি পারফরমেন্সটা আপনার জন্য ম্যাটার হয়ে থাকে, তবে না আহামরি প্রো লেভেলের না, আপনি যদি মিডিয়াম ইউজার হয়ে থাকেন। কারণ আপনি যদি যে প্রো লেভেল গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন এ বাজেটে, তাহলে সেটা আপনার জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। তবে আপনার কি মতামত, এই প্রাইস পয়েন্ট আসলে স্মার্টফোনটা কেনা উচিত কিনা? স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট। ওভারঅল স্মার্টফোনটিকে রেটিং এ 5-এ কত দেওয়া যাবে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।